তোমাকে কি ব্যাপক লাগছে? শাড়িটা কি অসাধারণ। সায়নী বোধহয় এক্ষুনি আবার জয়েন করলো, একটু টুক করে আরেকবার বলে দিচ্ছি তাহলে। সায়নী, এই যে শাড়িটা, এটা কিন্তু পুরোটা হ্যান্ড প্রিন্টেড নয়, হ্যান্ড পেন্টেড শাড়ি। এটা পুরোটা অর্গানজার ওপরে একদম হাতে পেইন্ট করা একটা বিউটিফুল কালেকশন। এই কালেকশনটা আমি পুরো শাড়িটা খুব ভালো করে এটা আমি শো করব, কারণ না হলে এটা এইভাবে পরে যতটা ভালো করে বোঝা যাচ্ছে না বলেই আমার মনে হচ্ছে। তো এটা আমি একবার দেখিয়ে দেবো রিলসে, তোমরা দেখে নিতে পারো। এবং গার্গী চক্রবর্তী, গার্গীর কাছে এইরকম হ্যান্ডমেড শাড়ি তোমরা একদম কাস্টমাইজড ভাবে তৈরি করে নিতে পারবে, তোমরা ওর কাছে অর্ডার প্লেস করতে পারো। ওকে, আমি একবার গার্গী নাম্বারটা বলে দিচ্ছি, 7595999708। আই রিপিট, 7595999708। ওকে, তো এইরকম শাড়ির ওর কাছে কিন্তু অন্য যে কোনো ম্যাটেরিয়ালের ওপরে ও কিন্তু ফেব্রিক ওয়ার্ক করে দিতে পারবে। তো কাস্টমাইজড ভাবে তোমরা যদি শাড়ি প্ল্যান করো, ডেফিনেটলি তোমরা ওকে কন্ট্যাক্ট করে নিতে পারো। এটার প্রাইস আছে 1199। এটার ম্যাটেরিয়াল যেরকম চেঞ্জ হবে, ডিজাইন যত হেভি হবে তার উপরে ডিপেন্ড করছে প্রাইসটা। অসাধারণ জাস্ট। ঠিক আছে, আমি আরো ভালো করে দেখাবো। হ্যাঁ, এটার ম্যাটেরিয়ালটা অর্গানজা, রাইট, এটার ম্যাটেরিয়ালটা অর্গানজা, যার জন্য এটা কমপ্লিটলি ট্রান্সপারেন্ট, একদম ট্রান্সপারেন্ট। এটা তো এতটা ট্রান্সপারেন্ট অনেকেই পছন্দ করে না, আমি জানি। তো এতটা ট্রান্সপারেন্ট যদি তোমরা কেউ না পড়বে মনে করো, ইন দ্যাট কেস তোমরা ম্যাটেরিয়ালটা ওকে যেটা বলবে ও সেটার উপরে হ্যান্ডওয়ার্ক করে দেবে। আমি ভাবছি এবার বিজনেস স্টার্ট করবো, জানিস তো, শাড়ি। আমার মাথায় প্রচুর ডিজাইন খেলছে, কিন্তু সেগুলোকে অত শাড়ি তো নিজে পরে উঠতে পারবো না। আমি ভাবছি যে ওকে বলি তুই করে দে আমাকে, আমি ওগুলো সেল করে দিচ্ছি। মানে আমার সুন্দর সুন্দর ডিজাইনের থটস আসছে। যাই হোক, ওকে, এই যে লাস্ট থার্ড যে স্টোরিটা আজকে আমি বলবো, আবারও বলছি, এবার থেকে সত্যিভূতের গল্পে কিন্তু পার ডে আমার এপিসোডটার একটা সিঙ্গেল এপিসোড আমরা আপলোড করব, ঠিক আছে? কারণ এটাতেই ম্যাক্সিমাম ভিউয়ার্সদের বেশি সুবিধা হচ্ছে, কারণ না হলে আমাদের অডিয়েন্স রিটেনশনটা কমে যাচ্ছে। চ্যানেলটা চালানোর জন্য কিছু টেকনিক্স অ্যাপ্লাই করতেই হয়, তোমরা বুঝতে পারছো। তো যার জন্য আমি তো একা করি না, এটা আমাদের পুরো টিম ওয়ার্ক থাকে। তো সেই কারণে এইটা একটা আমাদের খুব স্মার্ট ডিসিশন ইউ মে সে, যাতে চ্যানেলের রিচটা বাড়ে। তো সেই জন্য সবাই যারা বুঝতে পারছো না, এত এক্সপ্লেনেশন না দিলেও হতো, বাট আমার একটা এথিক্স আছে, তোমরা বরাবরই জানো, যে যখন কারোর মনে কোনো কোয়েশ্চেন থাকে সেটাকে আমি ক্ল্যারিফাই করে দিই, যে ওয়াই মি, কেন আমার এপিসোডটা এটা হচ্ছে। কারণ তোমরা নিজেরা একটা জিনিস দেখতে পাবে, ওখানে ভিউজের ডিফারেন্সটা আসে। তো সেই কারণে জাস্ট চ্যানেল রিচটাকে বাড়ানোর জন্য এটা করা হয়েছে, নাথিং এলস। আমি সবাই মানে আমার গ্রুপে আমার থেকেও সবাই বেশি ভালো গল্প বলে আমি একদম ভেরি শিওর, আমার এটা নিয়ে কোনো ডাউট নেই। ট্রাস্ট মি, আমার সবসময় এটা মনে হয় যে আমাকে মানে মানুষ নিঃস্বার্থভাবে খুব ভালোবাসে। আমি একটু মানে ভালোবাসাটা সবার কাছ থেকে বেশি পেয়ে গেছি, এটা আমার কপাল জোর, এটা লাক। বাট গল্প বলার নিরিখে বিচার করলে আমার থেকে সবাই শ্রেষ্ঠ, এটা আমি একদম 100% অ্যাডমিট করি। সুতরাং এখানে কিন্তু এইরকমভাবে ভাবার কোনো কারণ নেই যে শ্রেয়াদি নিজেরগুলোকে আপলোড করছে কেন এইভাবে, বা অন্যটা কেন করছে না, বা কিছু। এগুলো কেন আমি মনে হলো যে বলাটা দরকার, কারণ আমাদের প্রত্যেকটা পার্টিসিপেন্টের মনেও এটা প্রশ্ন আসতে পারে যে শ্রেয়া এটা কেন করছে বা কি জন্য। এটা কিছুই না, এটা জাস্ট চ্যানেলের রিচটাকে একটুখানি বাড়ানোর জন্য। কারণ পার ডে নইলে মানে একটা অ্যাভারেজে কি হচ্ছিল, চ্যানেলের ভিউজটা নেমে যাচ্ছিল, ঠিক আছে? দ্যাটস ইট। ওকে, ভূত পরি মুভি দেখেছো? হ্যাঁ, পরি মুভি আমি দেখেছি, এফরেতের ওপরে ছিল না পরি মুভিটা, আমি দেখেছি। সেটা যখন রিলিজ করেছিল তখনই দেখেছি। অ্যান্ড আমি এফরেতের ওপর আগের দিন আমার সেকেন্ড চ্যানেলে একটা স্টোরি শেয়ার করেছি, তো ওই জন্যে আজকে ফার্স্ট চ্যানেলে একটা স্টোরি দিলাম। একদম ঠিক ডিসিশন, একটা ঘটনা পরে বললে ভালো হয়। দারুণ। সেটাই হোক, ঠিক ভুল পরের কথা, যেটাতে আমাদের টেকনিক্যালি ইফ উই আর কারেক্ট দেন উই আর কারেক্ট, দ্যাটস ইট। ওকে, এবার আমি লাস্ট যেটাতে যাব সেটা হচ্ছে যে শিল্পা ঘোষ আমাকে এই স্টোরিটা পাঠিয়েছে। এটা ধাত্রীগ্রাম বলে একটি জায়গা থেকে। কে কে জানো ধাত্রীগ্রাম কোথায়? আমি কিন্তু জানি না ঠিক ধাত্রীগ্রামটা কোথায়। আর আরেকটা নাম আমি এখনই বলে রাখছি, বিষহরিডাঙ্গার কাছে বোধহয় ধাত্রীগ্রাম। এই জায়গা দুটো আমাকে মেনশন করেছে পুরো স্টোরিটা শেয়ার করার জন্য। বেশ, তো এই গল্পটা হচ্ছে যে ওর দাদুরা হচ্ছে 4 ভাই, বড় দাদু, মেজো দাদু, সেজো দাদু আর ছোট দাদু। তো বড় দাদু আর মেজো দাদু, তারপরে যে সেজো দাদু সে হচ্ছে শিল্পার নিজের দাদু, আর তারপরে আরেকজন আছেন ছোট দাদু।
বাকি তিনজন ভাইয়েরা এদের বাড়িতে প্রচণ্ড হাম্বল, প্রচণ্ড ফর্মাল, প্রচণ্ড ওয়েল বিহেভড পার্সন যাকে বলা যায়, যে বলে আমার দাদুকে আমি দেখেছি যে মানে কারোর সাথে কোনোদিন উঁচু গলায় পর্যন্ত কথা বলতেন না। সেই জায়গায় ওই যে চতুর্থ ওনাদের যে ভাই, যে ছোট দাদু, এখন কিন্তু ওনাদের মধ্যে সেই ছোট দাদুই বেঁচে আছেন, বাকি তিন দাদুই গত হয়েছেন। তো ওই ছোট দাদু বরাবরই হচ্ছেন প্রচণ্ড উদ্ধত প্রকৃতির। উদ্ধত বলতে সবসময়তেই মানে উনি খুব রকচটা মেজাজে ছিলেন যখন ইয়াং এজে ছিলেন, সবসময় সবার সাথে খুব মানে একটা দাপুটে ব্যবহার, সবসময় কোনো কিছু একটু 19-20 হয়ে গেলেই মানে রান্নাতে কোনোদিন হয়তো একটু খারাপ হয়েছে রান্নাটা, খেতে বসে থালাটা ছুঁড়ে দিল, মানে খুব উদ্ধত ওনার বিহেভিয়ার। আর আরেকটা জিনিস খুব ওনার অভ্যাস খারাপ ছিল, খুব টোন্ট করে মানুষকে কথা বলতো। এক একটা মানুষের নেচার হয় না খুব টোন্টিং করে কথা বলা, যাতে ইন্টেনশনালি জানে যে অন্য মানুষটাকে এটা অপমান করাই হচ্ছে, এটা তাকে ছোট করাই হচ্ছে। হ্যাঁ, তো সেই রকম একটা টেন্ডেন্সি ওনার ছিল। তো এই ব্যাপারটা ওই ছোট দাদুর মধ্যেই ছিল। আর কিন্তু ওনাদের বাকি ভাইরা কেউ এরকম এতটা মানে এরকম এতটা হার্শ ছিল না, ঠিক আছে। তো আমার ওনার ক্যারেক্টারটা শুনে এক্সপ্লেন করতে গিয়ে কেরকম একটা ইরি ব্যাপার আসছে যে এই বাবাই আবার কি এরকমভাবে কেউ কথা বলে, কিন্তু তা তো বলে। আমরা তো প্র্যাকটিক্যালি নিজেদের মানে সোসাইটিতেও এরকম প্রচুর মানুষকে এক্সপিরিয়েন্স করতে বাধ্য হই, না চাইলেও করতে হয় আমাদেরকে, যে যারা ইন্টেনশনালি তোমাকে মানে আননেসেসারি অনেক সময় অপমান করবে আর তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা হজম করতে হবে। তো প্রথম যখন আমি ইম্যাচিউর ছিলাম, এরকম মানুষদেরকে মানে ডিল করতে আমার একটু প্রবলেম হতো। তখন আমি ভাবতাম যে আমাকে এরকম বললো, আমার খুব কষ্ট হতো। তা এখন আস্তে আস্তে ম্যাচিওর হওয়ার পর বুঝেছি যে ও বলছে ওটাই ওর নিজ গুণ। মানে সাপোজ ধরো আমাকে কেউ বললো যে কি বড় লোকি চালে চলছে দেখো, তার মানে কি? তার মানে সে কোনোদিন এরকম কিছু দেখেনি, এরকম কিছু দেখে সে অভ্যস্ত নয়, তাই জন্যেই তার মনে হচ্ছে যে এটা বড় লোকি চাল। সে যদি এটা দেখে অভ্যস্ত হতো তাহলে তো তার এটা মনে হতো না। যেমন আমাদের এখন নীতা আম্বানিকে দেখলে ওর 500 কোটি টাকার হার দেখে মনে হচ্ছে ওরে বাবা কি বড় লোকি চাল, এটা মনে হবে, কারণ আমি তো আর 500 কোটি টাকার হারটা পড়তে পারবো না, ওই জন্যে আমার মনে হচ্ছে ওরটাতে কিছু করার নেই। তো এই ম্যাচুরিটিটা আমার এসছে অনেক পরে, কিন্তু বুঝতে দেরি হলেও আমি এখন বুঝে গেছি এবং ওই জন্য সাকসেসফুলি সংসার করছি। দেখো, তো এটা একটা ছোট্ট টিপস ছিল, যারা এখনো একটু বুঝতে গড়বড় করে ফেলো, মাঝে মাঝে মনে হয় যে বললো আমাকে কষ্ট পাও, একদম কষ্ট পেও না। সবসময় এটাই মাথায় রাখতে হবে যে বলছে নিজ গুণে সে বলছে। আচ্ছা, কিন্তু এখানে আমাদের যে যাকে বলা হচ্ছে তার কিন্তু কোনো অ্যাক্টিভ পার্টিসিপেশন নেই। আচ্ছা বাবা এত কিছু না, এই বাবা নাম করিস না, পূজা পাল লিখছে কি নাম করছে, আমি কিন্তু কাউকে মেনশন করিনি। দেখ, এটা আমাকে একদম ইন্টেনশনালি বদমাশি করবি না আমার সাথে। আমি কারো নাম করেছি, কে বলেছে, আমি জাস্ট বলেছি কেউ বলে, আমি কারো নাম করিনি ভাই, ঠিক আছে। আচ্ছা যাই হোক, গল্পতে ঢুকে এবার। তো ওখানে যথারীতি ওই দাদু ওরকম বিহেভিয়ার করতেন। তো এটা একটা খুব বিরক্তিকর ব্যাপার, মানে আমার বলতে গিয়ে কথাটা রিফ্লেক্ট করে গেল মাথায়, আই কুডন্ট রেজিস্ট মাইসেলফ, আমি বলেই ফেললাম ওই জন্য। যাই হোক, এবার গল্পে আসি। তো এবার ওই দাদুর ওই রকম বিহেভিয়ার বরাবরই ছিল। তার উপরে আবার কি হলো, উনি শহরে গিয়ে আলুর ব্যবসা শুরু করলেন। বুলবুলিতলা বলে কোনো জায়গা আছে মনে হয় ধাত্রী গ্রামের কাছে, তো সেই বুলবুলিতলার ওখানে উনি আস্তে আস্তে গিয়ে বাড়ি করলেন, আলুর ব্যবসা শুরু করলেন, সুদের কারবার শুরু করলেন। সেই সুদের কারবারি করে, আলুর ব্যবসা করে, টুকটাক ওই দালালি করে সে মানে এত পয়সা করলো যে ওই বুলবুলিতলার বুকেই তার 3-4টে বাড়ি দাঁড় করালো। তার ওয়াইফ আর তার 2 ছেলে ছিল, আর ছেলে দুটোর আসল নামটা আমাকে ও বলেছে যে না ডিসক্লোজ করতে, তো যার জন্য আমি ওদের দুটো ইমাজিনারি নেম দিয়ে দিচ্ছি। একটার নাম হচ্ছে ধরো সমীর, আর একটার নাম হচ্ছে মনোজ। তো সমীর আর মনোজ ওরা দুজন, ওদের দুটো ছেলে ধরে নাও, মনোজ ছোট, সমীর বড়। তো এবার যথারীতি ওরা 4 জনেই থাকতো, কিন্তু উনি ওই রকম পয়সার পর পয়সা করে যাচ্ছেন, তার বিশাল অবস্থা। বাকি 3 ভাই কিন্তু তারা ধাত্রীগ্রামেই থাকে এবং তাদের কিন্তু মধ্যবিত্ত বলাই চলে। মানে তাদের ব্যাপারটা হচ্ছে না তারা কোনোদিন অতটা ফুলে ফেপে উঠেছিল, আবার না কারোর হতদরিদ্র অবস্থা, সবাই মোটামুটি একটু হায়ার মিডল ক্লাস টাইপের ব্যাপার। প্রত্যেকেই ভালো ভালো চাকরি করে এবং প্রত্যেকেরই একটা ভালো এস্টাবলিশ
পানিশমেন্ট আছে, কিন্তু সেই একদম বিশাল কিছু প্রতিপত্তি তাও আবার নয়। তো এই দাদুরই একমাত্র হয়েছিল কি তার বিশাল প্রতিপত্তি হয়ে গেছিল, এবং সে মানে তার অহংকার তখন দেখে কে, সে এমনিতেই উদ্ধত বাই নেচার, তখন যখন পয়সা হয়ে গেল তার অহংবোধ তাকে যে কোথায় কোন কিসের চূড়ায় তুলে দিয়েছিল ভগবান তিনি জানে। উনি ধরাকে সরা জ্ঞান করতে শুরু করলেন। এরপর একদিন গ্রামের বাড়িতে, ধাত্রী গ্রামের বাড়িতে ওনাদের একটা পুজো হতো। তো সেই পুজোতে কুলপুরোহিত ওনাদের পুজো করতেন। পুজোর সময় যতই হোক বাড়ির ছেলে তো ওনাকে তো ডাকতেই হয়, ভারতপক্ষে সবাই ওনাকে অ্যাভয়েডই করে যেত, বাট যেহেতু পুজোর ব্যাপার তো ওনাকে ডাকা হলো, ইনভাইট করা হলো ওদের 4 জনকে। তো ওরা আসে, অথচ কাকিমা কিন্তু তার থেকে অনেক জেনারেস হ্যাবিটেড ছিলেন, মানে উনি কিন্তু অনেক নমনীয়, অনেক নম্রভাবে সবার সাথে কথা বলতেন, বরং দাদুকে সবসময় বলতেন যে তোমার এই উদ্ধত ব্যবহারের জন্যই কিন্তু একদিন আমাদেরকে দেখবে খুব পস্তাতে হবে, তুমি কিন্তু এটা করো না, তুমি এটা বন্ধ করো, এটার কিন্তু খারাপ পরিণতি আসবে ঘনিয়ে। তো উনি কোনো কথার কোনো গুরুত্ব দিতেন না, উনি উনার রবেই চলতেন। যাই হোক, তো ওই পুজোর দিন আসেন। এবার উনার কথা ছিল হচ্ছে যে পুজোটা হয়ে গেলে উনি উনার ফ্যামিলি নিয়ে আবার ওই বুলবুলিতলাতে ফেরত যাবেন। এবার সেই জন্য উনি হয়তো একটু তাড়াহুড়ো করছিলেন বা কিছু, আর এদিকে বোধহয় বামুন ঠাকুরের আরো 2টো পুজো ছিল, তো সেই পুজো ছেড়ে তাদের এখানে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে। এবার স্বাভাবিকভাবে বামুন ঠাকুরদেরকে না ওরকম ভাবে বলা যায় না টাইম ধরে, তো ওনাদের তো একটা পুজো সেরে আবার একটা জায়গায় আসতে তো টাইম লাগে। এবার আসতে দেরি করেছেন ঠিক আছে, এবার যেই না উনি ঢুকেছেন, এবার এখান থেকে রীতিমতো চিৎকার করতে শুরু করেছে, হ্যাঁ তোর এত সাহস, এত দেরি করে কেউ আসে লোকের বাড়ি পুজো করতে। বামুন ঠাকুরের প্রথমে ব্যাপারটা ভালো লাগেনি, তো উনি বলছেন তা কি করব বলুন, এতগুলো পুজো থাকে, আমাকে তো সবার বাড়িতেই সামাল দিয়ে আসতে হবে, ওরকম ঘড়ি ধরে আসা যায় নাকি। তখন ওই ছোট দাদু এতটাই উদ্ধত যে সে না রীতিমতো তার উপর চড়াও হয়ে, কি বললি তুই, মানে তাকে না তেড়ে মারতে গেছে। আবার একে তো দেরি করে এসছিস, আবার মুখে মুখে কথা, তুই আমাদের গোলাম, আমাদের মতো করে চলবি, মানে তাকে একটা ভীষণ বাজেভাবে অ্যাবিউসিভ এক ল্যাঙ্গুয়েজ ইউজ করে তাকে মানে চাতা করে অপমান করে। উনি না ওই মুহূর্তে থমকে দাঁড়িয়ে গেছেন, গেটে আর ঢোকেননি। পৈতেটাকে ধরে এইভাবে বলছে, তোকে আমি অভিশাপ দিলাম যে তোর বংশ নির্বংশ হবে, তুই দেখে নিস, তোর এত স্পর্ধা, তুই আমার মতো সাত্ত্বিক বামুনকে তুই এইভাবে অপমান করিস, তোর বংশ নির্বংশ হবে। বলে উনি তো চলে যাচ্ছিলেন, সঙ্গে সঙ্গে তখন বড় দাদু, মেজো দাদু, সেজো দাদু 3 জনে মিলে রীতিমতো ওনার পায়ে পড়ে গেছে যে আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থী, আমাদের বাড়ির পুজো, ওকে আমরা গ্রাহ্যই করি না, ও আদৌ আমাদের ভাইয়ের মধ্যে পর্যায়ে পড়ে না, ওকে এমনি আমরা এক্ষুনি বলবো ওর চলে যাক, ও দরকার নেই আমাদের ওর মতো ভাই, অত উদ্ধত কাউকে, আপনি আমাদের বাড়ির পুজোটা করুন, ও থাকবে না এই পুজোতে। তো ওকে তখন ওই বড় দাদু বলেন যে তুমি চলে যাও এখান থেকে, তোমাকে আর আসার দরকার নেই, কারণ তুমি এত বাজে ব্যবহার কি করে করতে পারো কোনো মানুষের সাথে, না আমাদের বাড়িতে উনি এত বছর পুজো করছেন, ওনার সাথে আমাদের একটা আলাদা সেন্টিমেন্ট জড়িয়ে আছে, সেখানে মানে তাকে কি এইভাবে অপমান করা যায়, আর তিনি কি এমন অন্যায়টা করেছেন, হতেই পারে না একটা বাড়িতে পুজো করতে গিয়ে তার একটু দেরি হয়ে গেছে, উনি তো আসেননি তা তো না, উনি তো সময় মতন এসেছেন। যাই হোক, তো ছোট দাদু বলেন থাকবো না, কর তোদের মতো নেচ্ছরা এই পুজোগুলো করবে, আমাদের অত দরকার নেই পুজো টুজো করার, বলে উনি চলে গেছেন বেরিয়ে। যাই হোক, ছোট কাকিমা তো রীতিমতো কাঁদতে কাঁদতে ছেলে দুটোকে নিয়ে বেরোয় এবং চলে যায় বুলবুলিতলাতে। এরপর ঠিক 2 বছর, বলে দিদি ভাই এই ঘটনার ঠিক 2 বছরের মধ্যে হঠাৎ করে ওনার ওই সুদের কারবারের পাশা পুরো পাল্টে গেল, মানে এমনভাবে ওনার ডাউনফল শুরু হলো বিজনেসে, ওনার চারিদিকে ধার দেনায় উনি একবারে জর্জরিত হয়ে পড়লেন, এবং শেষ পর্যন্ত বুলবুলিতলার প্রত্যেকটা বাড়ি বিক্রি করে দিয়েও ওনার কোনো রকমভাবে ধার শোধ হচ্ছিল না, রাত্রেবেলা চড়াও হচ্ছিল লোকজন ওনার বাড়িতে, শেষে ভয়ের চোটে ওরা ওখানকার সমস্ত কিছু ফেলে ফুলে রেখে এসে এখানে বুলবুলিতলাতে পালিয়ে আসে, কোনোভাবে কাঁচা একটা মানে পোর্শন। এবার ভাইয়েরা তো অত্যন্ত ভালো, বাকি 3 দাদু বুঝতে পারছে যে এবারে গর্তে পড়ে গেছে, কি আর করবে, কিছু করার তো নেই এখন, ভাই আফটার অল, তো তাকে তো একটা শেল্টার তো দিতেই হবে, তো ওকে একটা সাইডে একটা জমি দিয়ে দেয়, সেই জমিতে বা বাড়ি করে ও ওখানে কোনোভাবে ওই 2টো ছেলেকে নিয়ে থাকতে শুরু করে। এবং এরপর থেকে কিন্তু ওদের প্রচন্ড আর্থিক অনটন গেছে, মানে সেই সময় যদি ওই 3 দাদু ভাইকে সাপোর্ট না দিত তাহলে ওরা খেতে পেতো কিনা সেটা নিয়ে সন্দেহ, অথচ তার দেমাগ, তার দম্ভটা, ওটা তো বাই নেচার না, সাময়িকভাবে সেটা কন্ট্রোলড হলেও সেটা তো আলটিমেটলি লুকিয়ে থাকে না, সেটা তো বেরিয়ে আসে। ওই অবস্থাতেও সে বড় বড় কথা বলতো, অনেক সময় অনেককে ছোট বড় কথা বলে দিত, অবশ্য তখন গুরুত্বটা কমে গেছিল তার কথার, যখন
যখন পয়সা থাকে তখন মানুষ একটু বেশিই গুরুত্ব দেয়। তো তখন আস্তে আস্তে এমনিতে সবার কাছেই একটুখানি ইগনোরই হতো বলতে গেলে, কিন্তু ঠিক আছে চলো, ওকে ওর মতন করে একটা রাখা হয়েছিল বাড়িতে, যে ভাই তো তাড়িয়ে তো আর দিতে পারবো না, কোথায় আর যাবে, তো ওখানে থাকলো। এবার আস্তে আস্তে ছেলেগুলো বড় হয়। ছেলেগুলো বড় হওয়ার পরে দুজনের জন্যই মোটামুটি, দুজন পিঠোপিঠি ছিল, দুজনের জন্যই মোটামুটি দেখাশোনা চলছিল। তো অনেক দেখাশোনার পরেও সমীরদার কিন্তু কোনোভাবেই কোনো মেয়ের সাথে কিছু ফিক্স করা যাচ্ছিল না। মানে হয়তো কোনো নানান রকমের প্রবলেম, বা বলে না বিয়েটা হচ্ছে যতক্ষণ না কপালে থাকে ঠকঠকালে হবে কি, কপালে যখন থাকবে তখন গলায় মালাটা পড়েও যাবে, আর যদি না থাকে তাহলে হাজারো চেষ্টা করলেও গলায় মালা পড়বে না, সোজা কথা। তো সেই হিসাবে সমীরদার কিছুতেই কিছু হচ্ছিল না। তো মনোজদার একটা মেয়েকে খুব পছন্দ হয় এবং সেই মেয়েটার বাড়ি থেকেও খুব ইন্টারেস্টেড ছিল, কিন্তু মনোজদা কিন্তু সেইভাবে এস্টাবলিশড খুব যে ছিল তা নয়। যাই হোক ওদের বিয়েটা হয়েছিল, এবং মনোজদার ওয়াইফ যে আসে সেও ভীষণ একটা মিষ্টি ছোট্টখাট্টো বাচ্চা মেয়ে ছিল। ওদের মধ্যে সম্ভবত একটু লাভ ম্যারেজও ছিল, মানে একে অন্যের পছন্দ থেকেই বাড়িতে আর কি রাজি করিয়ে বিয়েটা হয়। কারণ ও আমায় যেটা বলেছে যে দিদি যখন বড় হলাম আমরা বাকি যতজন কাজিন, যতজন সিবলিংস আমাদের আছে সবাই কিন্তু আমরা মোটামুটি হাই ফাই কিছু না হলেও সবাই হয় স্কুল টিচার, নয় রেলে চাকরি করছে, মানে প্রত্যেকে একটা একটা সরকারি চাকরি পেয়ে গেছি, কিংবা হয়তো ধরো সরকারি না পেলেও বেসরকারি ভালো এমএনসিসে বড় বড় কর্পোরেট হাউসে কাজ করছে, মানে কারোর কিন্তু সেরকম দুরবস্থা নয়। বাট সমীরদা আর মনোজদাই কিন্তু এই দুজনই কিন্তু ওরা প্রপারলি এস্টাবলিশড হতে পারেনি, মানে ওদের কিন্তু সেই দৈন্যদশায় চলছিল। যাই হোক, তো মনোজদা তো তাও ঘটা করে বিয়েটা করে। বিয়ের পর কোনোভাবে ওদের দুই ভাইয়ের যেটুকু যা পারছিল রোজগারে কিছু সংসারটা যাই হোক চলছিল। এবার প্রথমবার যখন মনোজদার ওয়াইফ কনসিভ করে একবার, তো তখন কি হলো, প্রথমে 3-4 মাস হওয়ার পরে মিসক্যারেজ হয়ে যায়। তো ওরা ভীষণ কষ্ট পায় যে মিসক্যারেজ হয়ে গেল। তারপরের বার হঠাৎ করে আবার মানে সে কিছুতেই কনসিভ করতে পারছে না, ঠাকুরের এই থান ওই থান, এই মন্দির সেই মন্দির, এই তাবিজ ওই কবজ, বিভিন্ন ডক্টর কনসাল্ট, তো কোনো কিছুতেই কিছু হচ্ছে না। কিছুতেই যখন হচ্ছে না ওর মানে তখন প্রায় আশা ছেড়ে দেবে। এইভাবে 8 বছর প্রায় কেটে গেছে। তারপর হঠাৎ করে একদিন একটা প্রেগন্যান্সি কিটে দেখছে পজিটিভ এসছে, খুব খুশি, সঙ্গে সঙ্গে ডাক্তার দেখানো হলো, ডাক্তার ইউএসজি করতে দিল, দেখা গেল যে প্রেগন্যান্ট। আচ্ছা, 3 মাস পরে হঠাৎ করে ওই মনোজদা মুখ কাচুমাচু করে এসে বলছে, জানো তো বৌদি এরকম ও কিন্তু কনসিভ করেনি, ওর পেটে একটা টিউমার হয়েছে, ওটাকে ওটি করতে হবে। ওটা প্রাথমিকভাবে ডক্টরসরা বুঝতে পারেনি যে ওখানে কোনো টিউমার আছে। গেল, সবাই প্রচণ্ড মন খারাপ হয়ে গেল, এবং ডক্টর বলে দিল যে ওনার মনে হয় আর ক্যাপাবিলিটি নেই বাচ্চা হওয়ার, মানে ওনার এতটাই মারাত্মক হয়েছিল, আমাদের সব কিছু বাদ দিতে হয়েছে। তো ঠিক আছে, মানে এখানেই জিনিসটাকে ভাবনা চিন্তাটাকে ক্লোজ করতে হবে যে আবারও বাচ্চা হতে পারে। তা ওরা কি করবে, তখন ওরা ভেঙে পড়েনি। হ্যাঁ, তখন ওরা ভাবছে যে তাহলে আমরা একটা অ্যাডাপ্ট করে নেব বাচ্চা, কিন্তু বাচ্চার মাতৃত্বটা আমি একটু অনুভব করতে চাই। মানে মানুষ তার বউ ভীষণ ভালো ছিলেন, তো ওনার ওই একটাই দুঃখ ছিল লাইফে যে আমি একটু মাতৃত্বের স্বাদটা পেতে চাই। তো ওরা ঠিক করলো ঠিক আছে আমি একটা বাচ্চা নেব। তো কাকে নেবে, ওরা বলে আমরা ফ্যামিলির মধ্যেই কাউকে নেব। ফ্যামিলির মধ্যে বলতে ওই মনোজদার ওয়াইফেরই এক দাদা আছে, সেই দাদার 2 ছেলে মেয়ে। থার্ড টাইম আনওয়ান্টেডলি ওদের একটা প্রেগনেন্সি চলে আসে। তো তখন ওই বৌদিই বলেছিল নিজে থেকে যে আমাদের 3টে বাচ্চাকে টানার ক্যাপাবিলিটি নেই, তো তোমরাও যখন খুব ইগারলি ওয়েট করছো কাউকে একটা অ্যাডাপ্ট করার জন্য, তো আমার বাচ্চাটাকে আমি অফিসিয়ালি তোমাদেরকে দিয়ে দেবো, তুমি একটু ওয়েট করো, একদম হাসপাতাল থেকেই তুমি ওকে নিয়ে চলে যাবে। হাসপাতাল থেকেই, মানে ওদের সাথে ডিল এটাই হয়েছিল যে একদম 7 দিনের মাথায় ডিসচার্জ হবে, 7 দিনের মাথায় মার বাড়ি চলে যাবে অন্য বাচ্চাদের কাছে, আর এই বাচ্চাটাকে নিয়ে ও চলে আসবে বাড়িতে। কি অদ্ভুত ব্যাপার যে তাতেও কিন্তু কোনো লাভ হলো না। মানে ঠিক 7 দিনের মাথায় বাচ্চাটাকে যে নিয়ে আসবে ওদের বাড়িতে, তার আগের দিন 6 দিনের দিন রাত্রবেলা হঠাৎ বাচ্চাটা কিভাবে যে মারা গেছে বোঝা মুশকিল, বাট বাচ্চাটা মারা যায়। এবার কিভাবে মারা যায় বলো তো, অনেক সময় দেখবেন অনেক ডক্টরসও বলে বাচ্চারা না হুট করে নিঃশ্বাস নিতে ভুলে যায়, এটা একটা বাচ্চাদের প্রবলেম। অনেক বাচ্চা আছে মানে ওরা এত বেঘরে ঘুমিয়ে পড়ে বা কিছু, এটা অনেকেই বলে প্রবলেম হয় যে বাচ্চারা না অনেক সময় নিঃশ্বাস নিতে ভুলে যায় কিন্তু। তো এটা বোধহয় সেরকম কিছু একটা সমস্যা ওই বাচ্চাটার হয়েছিল, এবং বাচ্চাটার ওরকম একটা সাডেন ডেথ হয়ে যায়। আর বাচ্চাটা কিন্তু একদম সুস্থ সবল ছিল, কোনো প্রবলেম ছিল না বাচ্চার। ওইভাবে দম আটকে বাচ্চাটা মারা যায়, এবং তারপর পরের দিন আর ওদের বাড়িতে তো আনা হলো না, মাকে নিয়ে চলে যায় ওর দাদা।
তো ওরা তখন বুঝতে পারলো যে সন্তান সুখটা কোথাও ওদের মাথায় মানে কপালে টিকছে না, মানে নিজের মিসক্যারেজ, দ্বিতীয়বার একটা আশার আলো জাগলো, সেটাতেও হয়ে গেল তোমার অ্যাবর্ট করতে হলো, ব্যাপারটা তো আর ছিলই না, ওটা টিউমার ছিল। আর তোমার থার্ড টাইম একবার ভাবলো অ্যাডাপ্টেশন হোক, তাহলে ওইটাই বেটার ওয়ে, বাট সেটাতেও ওরা ডিসঅ্যাপয়েন্টেড, কেননা ওখানে ওরা দেখছে যে মানে বাচ্চাটা এইভাবে মারা গেল, তো ওরা বললো আমরা আর কারো জীবন নষ্ট করব না। মানে ওদের একটা তারপরে ভীতি জন্মে গেল যে আমরা হয়তো আবারও অ্যাডাপ্ট করতে গেলে সেই বাচ্চাটার সাথেও কোনো খারাপ কিছু হতে পারে ভবিষ্যতে। নেই এই যে এত মাস ধরে একটা এক্সপেকটেশন তৈরি হয়েছিল না যে আমার কোল আলো করে একজন কেউ আসতে চলেছে, এটা তো তার কাছেও একটা সন্তান সুখের মতোই ব্যাপার। তার মার তো কত কষ্ট হলো সে তো হলো, কিন্তু এ কিন্তু বেশি কষ্ট পেয়েছিল। ও মানে ভীষণ গ্রেসফুলি ওয়েট করছিল ওকে ওয়েলকাম করবে বলে, যে আমার ঘরে একটা বাচ্চা আসতে চলেছে। সে হয়তো ওর বৌদি জন্ম দিয়েছে, কিন্তু 9 মাস ধরে পুরো প্রেগনেন্সির টাইমটা ওর পাশে থেকেছে, ওকে প্যাম্পার করেছে, শুধু একটা এক্সপেকটেশনে যে আমার ঘরে আলো করে একটা বাচ্চা আসবে। কিন্তু সেই বাচ্চাটা যখন এলো না, ওর মনটা পুরো ভেঙে যায় এবং ও বলে যে আমি আর ট্রাই করবো না, আর কোনোভাবেই ট্রাই করবো না, মানে সেটা অ্যাডাপ্টেশন হোক বা নিজের ক্ষেত্রে আমি আর কিছু করবো না। আমার যখন কপালে, আমি এটা মেনে নিলাম যে আমার কপালে সন্তান সুখ নেই। এবার হঠাৎ করে প্রায় বহু বছর পর, তখন প্রায় কত হবে, কম করে হলেও 42-43 বছর বয়স হয়ে গেছে সমীরদার হঠাৎ করে একটা মেয়ের সাথে কিছু হয়তো রিলেশনশিপ হয় এবং সমীরদার হুট করে বিয়ে ঠিক হয়ে গেল। সে তো বিশাল আনন্দিত, এত বছর পর একটা কোনো মানে মানুষ পেয়েছে মনের মতো যার সাথে প্রসিড করা যায়, তো খুব খুশি। যথারীতি সমীরদার তো ধুমধাম করে বিয়ে হয়ে গেল। বিয়ে হলো, বিয়ের 3 মাসের মধ্যে মেয়েটা কনসিভ করলো, বেবি হলো, ফুটফুটে বেবি। মানে যেহেতু ওই বাচ্চাটা ওই বাড়ির একমাত্র বাচ্চা ছিল, সেই কারণে মানে ওর মা থেকে শুরু করে মানে এই যে ছোট কাকিমা এবং মনোজদার ওয়াইফ, মানে কোনো ওই বউটাকে একটা নড়তে কাজ করতে দিত না। শুধু বাচ্চাটা টেক কেয়ার ওরা পুরো সম্পূর্ণভাবে নিজেরা করতো, বাচ্চাটাকে স্নান করানো, খাওয়ানো, এভরিথিং, আর ওকেও পুরো ফুল রেস্টে থাকতে দিয়েছিল। কিন্তু তারপরেও হঠাৎ একদিন বাপের বাড়ির লোকদেরকেও ডেকে পাঠায়, ওরা আসে এবং মানে ওই সমীরদার ওয়াইফ না চলে যায় বাপের বাড়িতে গিয়ে, তারপরে আর ওরা কোনো অজানা কারণে মেয়েকে আর ওই বাচ্চাকে ফেরত পাঠায়নি। বহুদিন পর ওরা একটা সেপারেশনের কেস করে এবং ফাইনালি বোধহয় অনেক কিছু হওয়ার পরে ওদের সেপারেশন হয়ে যায়। এখন ওই বাড়িতে ছোট দাদু, ছোট কাকিমা আর ওনাদের ওই সমীর মনোজ 2 ছেলেই রয়েছে। মানে দেখো আসল অর্থে ওদের কিন্তু কোনো আর বংশধর রইল না। মানে ওই যে মেয়েটি চলে গেল, মেয়েটি কিন্তু অন্য জায়গায় সেটেল হয়ে গেছে, মানে ওই বাচ্চাটারও অফিসিয়ালি এখন অন্য কেউ বাবা, তো কাজেই এদের আর কোনো বংশধর রইল না অফিসিয়ালি। তো এই যে বলে না যে সাপটা সাপ, অভিশাপ, আশীর্বাদ, এগুলো কি সত্যি ম্যাটার করে? বোধহয় করে, সম্ভবত এটা খুবই ম্যাটার করে। আশীর্বাদও যেমন মানুষের আমাদের সমস্ত মানে এই যে আমাদের জীবনের প্রত্যেকটা ভালো, যেমন আমাদের পূর্বপুরুষ, আমাদের প্রত্যেকের একে অন্যের জন্য শুভেচ্ছা, ভালোবাসা, এগুলোর জন্যই হয়তো মানে আমাদের জীবনের এই পজিটিভ সাইডসগুলো রয়েছে। ঠিক তেমনই সাপটা বা শ্রাপটাকে তুমি বাই নেম এটাও বলতে পারো কর্মফল। আজকে দাদুর কর্মের ফলটা আজকে তার জেনারেশনকে, নেক্সট জেনারেশনকে ভোগ করতে হলো। কারণ এটা কিন্তু জানবে যে এইটাও একটা কথা প্রচলিত আছে যে বাবা মার অন্যায়ের মানে শ্রাপটা যদি মানে বাবা মার যদি কোনো কর্মা থাকে, সেই কর্মার ফলটা কিন্তু নেক্সট জেনারেশন পেতে পারে। যতক্ষণ পর্যন্ত না সেই কর্মা ক্লিয়ারেন্স হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদেরকেও সেই ভোগান্তিটা ভুগতে হতে হবে। তাই পূর্বপুরুষদের কোনো মানে কৃতকার্যের ফল কিন্তু পরবর্তী প্রজন্মকেও ভুগতে হতে পারে, এবং এটাই ছিল হচ্ছে তার একটা এক্সাম্পল। আজকে মনোজদা, সমীরদাও সেইভাবেই সেই ভোগান্তি ভুগছে, এবং সত্যি উনি এতই সাত্ত্বিক মহাপুরুষ ছিলেন, মানে উনি কিন্তু তখন বলেছিলেন যে অন্তত তোর কোনো আর ব্লাড লাইন থাকবে না, এবং সত্যি আজকের ডেটে গিয়ে কোনো ব্লাড লাইন নেই। এবার সেই মেয়েটি হয়তো ব্লাড লাইন হিসেবে আছে কিন্তু বাই নেম মানে সেইভাবে নেই কোনো, মানে আলটিমেটলি তার কথাটা কিন্তু ফলে গেল, মানে তাদের সাথে আর এখন এদের কোনো যোগাযোগই নেই। সো তার থাকা না থাকা দুটোই সমান আর কি। তো তারা আর কোনোদিন ফিরবেও না,
তো কাজেই ওরা চারজনেই এখন একা আছে। তো দাদুর অনেক বয়স হয়ে গেছে, কিন্তু শিল্পা যেটা বলছে, বলে এখনো পর্যন্ত বলে না দিদি ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে, স্বভাব যাবে না মলে, বলে না, এর হচ্ছে তেই স্বভাব। আমি যদি বেশি দিন এসে বাপের বাড়িতে থাকি না, আমাকে বলবে কি রে এতদিন বাপের বাড়ি আছিস কেন, কোনো সমস্যা হয়েছে, মানে ঠিক চকাস করে প্রশ্নটা করা চাই, মানে এটা করতে হবে উনাকে, মানে উনি তো নিজের স্বভাব থেকে বেরোতে পারছেন না, উনি তো নিজের নেচারটাকে ছাড়তে পারছেন না, মানে উনার তো সেটা করার ক্ষমতা নেই যে নিজের যতই ভালো সাজুক না কেন নিজের ভেতরটা তো কখনো না কখনো কত ড্রামা করে থাকবে, একটা সময় তো প্রস্ফুটিত হয়েই যাবে। তো এখনো উনি নাকি ওরকমই বিহেভ করতে থাকেন, তবে এখন অনেকটা দমে গেছে, বাট সম্পূর্ণভাবে তার পরিবর্তন হতে পারে না। এইটা কর্মফল কাউকে ছাড়ে না, বড়ই দুঃখজনক ঘটনা। রাইট, হ্যালো দিদি, লেট হয়ে গেল অনেকটা, হ্যাঁ লেট হয়ে গেছে। এই চ্যানেলে আই এম ডান, এবারে আমি যাব হচ্ছে আমার সেকেন্ড চ্যানেলে। যারা আমাকে নতুন দেখছো, অনেকে নতুন জয়েন করেছি দেখছো, তো তাদের জন্য আমি একবার চট করে বলে দিচ্ছি, আমার দুটো চ্যানেল, একটা হচ্ছে সত্যিভূতের গল্প, আর যেটা আমরা পুরো গ্রুপে চালাই, সত্যিভূতের গল্প গ্রুপের তরফ থেকে ওই চ্যানেলটা চালানো হয়। আর আরেকটি চ্যানেল আছে যেটা শ্রেয়া সেনগুপ্তা আচার্য ব্লগস, সেটা আমার এক্সক্লুসিভলি একদম পার্সোনাল চ্যানেল। তো তোমরা যদি গল্প শুনতে ভালো বাসো, তাহলে সত্যিভূতের গল্প চ্যানেলটা ফলো করতে পারো। ওখানে প্রচুর গল্প আমি এবং আমার সমস্ত টিম মেম্বার্সরা শেয়ার করে, আর তার সাথে সাথে বিভিন্ন আস্বাদের বিভিন্ন রকমের অলৌকিক, ভৌতিক বা যে কোনো রকম আনইউজুয়াল ঘটনা যদি শুনতে চাও, রিয়েল লাইফ স্টোরিজ, তাহলে শ্রেয়া সেনগুপ্তা আচার্য ব্লগস এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে পারো। ওয়ান মোর থিং, তোমরা যদি আমাকে নিজেদের লাইফের কোনো ঘটনা শেয়ার করতে চাও, 8240840618 এই নাম্বারে আমাকে তোমরা তোমাদের নিজেদের সাথে ঘটা যে কোনো ধরনের অলৌকিক জোনের ঘটনা শেয়ার করতে পারো। তুমি একবার একটা বজবজে স্টোরি বলেছিলে, এক হাজব্যান্ড ওয়াইফ একজনের বাড়িতে থাকতো আর সেই বউটা কালা জাদু করেছিল, সেই বাড়ির ছোট বউ ব্যাপারটা ধরতে পেরেছিল আর তার পায়ে হঠাৎ এক রাতের মধ্যে ঘা হয়ে গেছিল, সেটার ব্যাপারে কিছু জানিয়েছিল না? তারপরে আমি আর ওটার কোনো ফিডব্যাক পাইনি। আচ্ছা আচ্ছা, ওটা না ইনকার্নেশন, ওটা রিইনকার্নেশন। আচ্ছা, তুমি জানি না, আমি ওটা বারবার রিপিট করতে হবে না, আমি একবারই পড়েছি, তোমার কমেন্টটা অনেক বড় বলে। হ্যাঁ, তো ওটার আমি কোনো আপডেট নেই আমার কাছে। স্টোরিটার বলে না, সাপ বাপকেও ছাড়ে না, এই হলো পুরো হাল। রাইট, একদম তাই। চলো ঠিক আছে, আমি এখান থেকে ক্লোজ করছি, আমি ওখানে আমার চ্যানেলে যাচ্ছি, চলো ওখানে জয়েন করো। বাই, গুড নাইট।